ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ের পর এখন আলোচনার বিষয়বস্তু হচ্ছে মন্ত্রিসভা কখন গঠিত হবে, আকারটা কিরকম হবে, মানে কত জন মন্ত্রিসভায় দায়িত্ব পালন করবেন, এটা নিয়ে আসলে আলোচনা চলতেছে। এবং আমরা বিভিন্ন মিডিয়া সূত্রে জানতেও পেরেছি বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং বাংলাদেশের আহ, প্রধানমন্ত্রী এখন বলা যায়, উনি হচ্ছে বিএনপির সিনিয়র নেতাদের সাথে একটা বৈঠক করেছেন। ওই বৈঠকের মাধ্যমে তিনি একটা সিদ্ধান্ত উপনীত হয়েছেন, সেটা হচ্ছে যত ছোট করা যায় আসলে মন্ত্রিসভা। এখানে একটা বিষয় হচ্ছে বিএনপি 2001 সালে ক্ষমতায় ছিলেন, তো ওই সময় অনেকে আসলে এখানে মন্ত্রিসভায় ছিলেন, যেমন আমির খসরু মাহমুদ চৌধুরী, আরো অনেকে ছিলেন। তো এক্ষেত্রে বোঝা যাচ্ছে অনেকজন নতুন মুখ যুক্ত হবেন মন্ত্রিসভায়। এখন কিছু হচ্ছে নির্বাচিত সংসদ সদস্যের বাইরেও কিন্তু আসতে পারে। এটা আমাদের সংবিধানের অনুচ্ছেদ 56(2) ধারায় বলা আছে। এটাকে বলা হয় টেকনোক্রেট কোটা। এই টেকনোক্রেট কোটায় কারা কারা আসতে পারে, এদের কিছু নাম এসেছে, যেমন হচ্ছে শহীদ নজরুল ইসলাম খান, বিএনপির সিনিয়র নেতা। তারপর হচ্ছে সেলিমুর রহমানের নাম এসেছে। এরপর রুহুল কবির রিজভী। তারপর হচ্ছেন একজন উপদেষ্টা বর্তমান, উনি হয়তো বিএনপি পন্থী হতে পারে, যার কারণে ওনার নাম এসেছে। এবং আমিনুল হকের নাম এসেছে ঢাকা উত্তর মহানগরের আহ্বায়ক এবং আপনার ফুটবলার, সাবেক ফুটবলার, বাংলাদেশ দলের অধিনায়ক। ওনার নামটা এসেছে, হয়তো আপনার ক্রীড়া মন্ত্রী বা উপমন্ত্রী উনি দায়িত্ব পেতে পারেন। এরপরে যারা নির্বাচিত হয়েছেন তাদের মধ্যে থেকে হচ্ছে শহীদুদ্দিন চৌধুরী এনি, ওনার নাম এসেছে। আমানুল্লাহ আমান, ওনাদের নাম এসেছে। আরো হয়তো অনেকে আমরা নতুন মুখ দেখতে পাবো। এবং মন্ত্রিসভার যে আকারটা 32 থেকে 42 জনের মধ্যে রাখার যে সিদ্ধান্তটা জনাব তারেক রহমানের, এটা আসলে আমরা সবাই এটাকে স্বাগত জানাতে চাই। কারণ হচ্ছে যত বেশি মন্ত্রী এখানে দায়িত্ব হবে, যত বড় হবে আকারটা, তত বেশি আসলে খরচ। এক একটা মন্ত্রীর পিছনে বাসস্থান থেকে শুরু করে যাতায়াত, তাদের ফ্যামিলির এইটা ওইটা আরো অনেক কিছু আসলে। এবং তাদের পিছনে সরকারি একটা নিরাপত্তা বাহিনী এবং হচ্ছে আলাদা একটা সচিব সচিব থেকে শুরু করে এই যে আপনার কর্মচারী, অনেক কিছু আসলে খরচ আছে। তবে এক্ষেত্রে অতিরিক্ত ছোট হওয়াটাও ঠিক না, কারণ এক একজনের কাছে যদি 2-3টা মন্ত্রণালয়ের দায়িত্ব পড়ে, তাহলে এক্ষেত্রে তাদের দেখাশোনারও অনেক অসুবিধা হয় এবং তাদের কাছে আসলে যথাযথ কাজ করার একটা স্কোপ থাকে না। তাদের এগুলো সচিবের মাধ্যমে বা এই যে তাদের নিচে যারা কাজ করে তাদের মাধ্যমে কাজগুলো চালাতে হয়। এক্ষেত্রে কি হয়, দুর্নীতি, স্বজনপ্রীতি, এগুলো আসলে আপনার প্রবণতা বেড়ে যায়। যেহেতু উনি একসাথে 2-3টা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করতেছে, ওনার পক্ষে আসলে সব জায়গায় গিয়ে এগুলো তদারকি করা সম্ভব হয় না অনেক ক্ষেত্রে। তো তিনি স্বভাবতই ওনার যারা অধীনস্থ আছে তাদের মাধ্যমে এগুলো পরিচালনা করতে হয়। এক্ষেত্রে একটা অসুবিধা। তো আমরা মনে করতেছি 32 থেকে 42 জনের মধ্যে হলে আসলে এটা দেশের জন্য ভালো হবে। অতিরিক্ত যদি না লাগে, আসলে এখানে অতিরিক্ত নিয়োগ করে লাভ নাই। আওয়ামী লীগ সরকারের আমলে আমরা দেখেছি, মানে অনেক বিশাল বিশাল মন্ত্রিসভা, এই যে দেশের বাইরে কোন একটা কাজে গেলে বিশাল একটা বহন নিয়ে যাইতে হয়, সরকারি সবকিছু সরকারি খরচ। তো এটা থেকে যদি বেরিয়ে আসতে পারে, এই ধরনের আউটসাইড যে খরচগুলো, এগুলো থেকে যদি বেরিয়ে আসতে পারে, তাহলে কিন্তু দেশের উন্নয়ন হবে এবং দেশের অনেক টাকা বেঁচে যাবে এই খাত থেকেও। আমরা হয়তো মনে করতেছি এখানে তেমন কিছু খরচ নাই, আসলে আছে অতিরিক্ত মন্ত্রিসভা এবং অতিরিক্ত বহন নিয়ে বিদেশে দেশে বিদেশে মানে আপনার ঘুরে বেড়ানো, এটাও কিন্তু দেশের জন্য অনেক বিশাল একটা খরচ। এই খরচ থেকে যদি বাঁচে তাহলে কিছুটা আসলে দেশের উপকার হবে, দেশের লাভ হবে।